ব্যক্তি ডক্টর ইউনূসকে নিয়ে আমাদের কোনো শঙ্কা নাই, আশপাশের টিম নিয়ে আমাদের শঙ্কা রয়েছে। ছাত্র সমন্বয়করা যদি এসপিডিসির অ্যাপয়েন্টমেন্ট করে, এই নৈরাজ্য দেখে তো রাজনৈতিক দলগুলো চুপ থাকবে না। কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে। আজকে যে বিষয়টা সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে ভিপি নূর তিনি আবারও ডক্টর মোহাম্মদ ইউনূসকে শাসালেন এবং তিনি বললেন যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে না, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান যাদেরকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন, যাদেরকে নিয়ে পথ চলছেন, আমরা তাদের বিপক্ষে। কেননা আমি অনেক আগেও বলেছি যে এই রাষ্ট্র সংস্কারের জন্য আপনারা যাদেরকে নিয়ে রাষ্ট্র সংস্কারের কাজ করছেন, এদেরকে দিয়ে রাষ্ট্র সংস্কার করা সম্ভব না, এদেরকে পরিবর্তন করতে হবে। এবং বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে প্রত্যেকটা দল থেকে প্রত্যেকটা দলের প্রতিনিধি যারা আছে তাদের সাথে আলোচনা করে পুনরায় আবার এই 21 সদস্যকে সংস্কার করে আবার নতুন সদস্য এখানে অ্যাড করে এরপরে রাষ্ট্র সংস্কারের কাজ ধরতে হবে। তা না হলে এদের দ্বারা রাষ্ট্র সংস্কার করা কখনোই সম্ভব না। তিনি বলেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা শুরু হয়েছিল, সূত্রপাত হয়েছিল 2018 সালে কোটা সংস্কার আন্দোলন দিয়ে, যেটা 2018 সালে আমরা করেছিলাম। ভিপি নূর তিনি বলেন যে এই কোটা সংস্কার 2018 সালে যদি আমরা এই আন্দোলনটা না করতাম তাহলে এই পরবর্তীতে এই আন্দোলনগুলো কখনোই হতো না, কেননা এই আন্দোলনটা ছিল শুধুমাত্র একটা প্রেক্ষাপট। এবং তিনি আরও বলেন যে আমাদের সেই কোটা সংস্কার আন্দোলনের সূত্রপাত ধরেই আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমেই এই সরকার পতন এবং বাংলাদেশ এগিয়ে যাচ্ছে নতুনত্বের দিকে। তিনি আরও বলেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি শুধু ছাত্ররাই করেছে? ছাত্রদের ডাকেই কি মানুষ হাজার হাজার মানুষ চলে এসেছে? কখনোই না। বিএনপি জামাতের মতো বড় একটি দল এর পিছনে ছিল, এবং বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে সব রাজনৈতিক দল এবং সর্বস্তরের মানুষ এই আন্দোলনে যোগদান করেছিল, সর্বস্তরের মানুষ অ্যাটেন্ড করেছিল এই আন্দোলনে, যার কারণে এই আন্দোলন সফল করা সম্ভব হয়েছে। তাই তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বললেন যে এই যারা সমন্বয়ক আছে, ছাত্র সমন্বয়ক, আপনারা শুধু এদেরকে নিয়ে চিন্তা ভাবনা করলে হবে না, এদেরকে আপনারা সবসময় মাথায় রাখেন। কেননা আন্দোলনে সবাই ছিল, যখন আন্দোলনটা সফল হয়ে গেছে এখন অনেকেই মাস্টার মাইন্ড হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। তো তিনি বললেন যে এখন যারা সমন্বয়ক আছে এদেরকে ডাক দিতে বলেন, এদের ডাকে এখন এরা যদি ডাক দেয় 1000 মানুষ পাবে না। তিনি এ ধরনের বিভিন্ন আরও অনেক কথা বলেছেন। তো গাইস, কথা না বলে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিনে, এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। অনেকের গত 15-16 বছরের যে খিদা, কোন খিদা তা তো বুঝেন, বিভিন্ন ভাগ বাটোয়ারার ক্ষুধা হা করে আছে। রাতারাতি নির্বাচন দিলেও দেশের অবস্থা ভালো হবে না। জাতিসংঘ থেকে ফিরে আসতে অবশ্যই বলবো আগামী 1 মাসের মধ্যে সরকারের এই কাঠামোকে বর্ধিত করে ফাংশনাল একটা কাঠামো করেন। বিএনপি জামাত সহ মেজর পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলোচনা করে তাদের রিপ্রেজেন্টেশন নিয়ে সরকার কাঠামোকে পরিবর্তন করেন। আর ছাত্র সমন্বয়করা যদি এসপিডিসির অ্যাপয়েন্টমেন্ট করে, বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সাথে গার্ড অব অনার নেয়, বিশ্ববিদ্যালয়ের ভিসিদের শপথ পড়ায়, এই নৈরাজ্য দেখে তো রাজনৈতিক দলগুলো চুপ থাকবে না। স্বাভাবিকভাবেই তখন তাদের মধ্যে শঙ্কা তৈরি হবে, এইটি আবার কোন জমিদার, নতুন জমিদার শ্রেণী তৈরি হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শপথ পড়ায়, গার্ড অব অনার নেয়, এসপিডিসি নিয়োগ করে। সুতরাং এই যে হজবরলতা তৈরি হয়েছে, উপযুক্ত ব্যক্তিরা প্রফেসর মোহাম্মদ ইউনূসের পাশে না থাকার ফলে, কিন্তু তাদের রাজনীতির হাতে খড়িটা। আজকে মেন সমন্বয়কদের কথা যদি বলেন, নাহিদ, আসিফ, হান্নান মাসুদ, আহনাব, আব্দুল কাদের, অনেকে ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন। তো এখন আমরা বলবো আমরা মাস্টারমাইন্ড ছিলাম? মিরপুরে কে ছিল? যাত্রাবাড়িতে কোন সমন্বয়ক ছিল? তাহলে এইখানে এই ধরনের রেজিস্ট্যান্স কিভাবে তৈরি হলো? বন্দুকের নলের মুখে লাশ পড়তেছে, এই যে ছেলেরা ইন্টারভিউ দিচ্ছে যে আমার সামনে থেকে লাশ পড়ছে, তারপর আমি যাচ্ছি না। আল্লাহ ওদের মধ্যে রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, যাদের ভয় ভীতি তাদেরকে রাস্তা থেকে সরাতে পারে নাই। এটা একেবারে অহেতুক বিতর্ক যে এই আন্দোলনের কে মাস্টারমাইন্ড, কে ছিল, কি ছিল। এই সমন্বয়কদের অনেকে ছাত্র অধিকার পরিষদ করে, কেউ ছাত্র শিবির করে, কেউ ছাত্র দল করে, কেউ একেবারেই জেনারেল শিক্ষার্থী। বিএনপি জামাতের মতো একটা শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া এই আন্দোলনকে কখনোই সফল করা সম্ভব হতো না। গুটি কয়েক ছাত্র সমন্বয়কে নিয়ে ভাববেন আপনারা সব পরিচালনা করবেন। এখন ডাক দেন, দেখেন সমন্বয়কদের পিছনে 1000 মানুষ পান কিনা। ডাক দেন একটা প্রোগ্রাম, ডাক দেওয়ান, দেখেন 1000 মানুষ থাকে কিনা। এটা কি মানে চারটিখানিক ব্যাপার? মনে হয় যে কয়েকজন ছাত্র ডাক দিছে আর এইভাবে রেজিস্ট্যান্স হয়ে গেছে, এইভাবে একটা গণ আন্দোলন হয়ে গেছে। এখন অনেকে মাস্টারমাইন্ড হয়ে গেছে, অনেকে প্রধান মুক্তমুখ হয়ে গেছে। আন্দোলন তো একটা প্রেক্ষাপট ছিল, গত 1.5 দশকে সেই প্রেক্ষাপট রচনা হয়েছে। ধীরে ধীরে অনেকগুলো ঘটনা একটা একটা করে সুতা গেথে আজকের এই অবস্থায় নিয়ে এসেছে। এবং 2018 সালে যদি কোটা সংস্কার আন্দোলন আমরা না করতাম, 24 আজকে কোটা সংস্কার আন্দোলন হতো। 2018 সালে সেই আন্দোলনের ফলাফল ছিল প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল।
সেইটা থেকে যখন কামব্যাক করে নিয়ে আসছে, প্রথম দ্বিতীয় মুক্তিযোদ্ধা কোটা, সেইটাকে ইস্যু করে আন্দোলন হয়েছে। আর 2018 সালের আগে আবার সফল কোটা সংস্কার আন্দোলন হয়নি। শুধু 18 সালের এই আন্দোলন না হলে 24-এর এই আন্দোলন হতো না। আজকের এই নেতৃবৃন্দের কথাও যদি বলেন, আমাদের কৃতিত্বের কথা না, অনেকের পেছনে আমাদের অর্থ, শ্রম, মেধা ইনভেস্ট করে আমরা তৈরি করেছি তাদেরকে। রাজনীতিতে পথ চলায় স্বামী স্ত্রীর সংসার টেকে না। রাজনীতি তো একসময় মত পথের বিরোধ কেন্দ্র করে একজনে অভিমান, মান অভিমান তৈরি হতেই পারে, সক্রিয়তা নিষ্ক্রিয়তা থাকতেই পারে, কিন্তু তাদের রাজনীতির হাতে খড়িটা। আজকে মেন সমন্বয়কদের কথা যদি বলেন, নাহিদ, আসিফ, হান্নান, মাসুদ, আহনাব, আপনার আব্দুল কাদের, অনেকে ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন। তো এখন আমরা বলবো আমরা মাস্টারমাইন্ড ছিলাম? বিএনপি জামাতের মতো একটা শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া এই আন্দোলনকে কখনোই সফল করা সম্ভব হতো না। আমরা তো কথা বলেছি, তারেক রহমান সহ বিএনপি অন্য নেতাদের সাথে ফাইন্যান্স লাগবে, কোথায় কিভাবে সাপোর্ট লাগবে, রেজিস্ট্যান্স করা লাগবে, আমরা কথা বলে প্ল্যান করে ছাত্রদের সামনে ছিল। উত্তরাতে মানে কোন ছাত্ররাই শুধু ছাত্র সমন্বয়ক ছিল? উত্তরাতে কে ছিল কেন্দ্রীয় সমন্বয়কদের জিগার নেতৃত্বে? মিরপুরে কে ছিল? যাত্রাবাড়িতে কোন সমন্বয়ক ছিল? তাহলে এইখানে এই ধরনের রেজিস্ট্যান্স কিভাবে তৈরি হলো? বন্দুকের নলের মুখে লাশ পড়তেছে, এই যে ছেলেরা ইন্টারভিউ দিচ্ছে যে আমার সামনে থেকে লাশ পড়ছে, তারপর আমি যাচ্ছি না। আল্লাহ ওদের মধ্যে রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, যাদের ভয় ভীতি তাদেরকে রাস্তা থেকে সরাতে পারে নাই। এই যে আল্লাহ একটা অসম্ভব রহমত, এই যে জালিমের পতনের জন্য। কারণ আল্লাহ তো বলছে যে অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। অহংকার আল্লাহর গায়ের চাদর, মানুষের মানায় না। তো এই শেখ হাসিনা তো অনেক দাম্ভিক হয়ে গিয়েছিলেন না, যে শেখ মুজিবের কন্যা, দেশ ছেড়ে পালায় না, আমি এতগুলো টেলিভিশন চ্যানেল দিয়েছি, আমি 18 কোটি মানুষকে খাওয়াই, এই যে সমস্ত কথা তো বলেছে। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। শেখ হাসিনা সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ হটিয়ে দিয়েছেন। আমরা তার রহমত নিয়ে তার মানুষ উছিল আকারে আমরা ছিলাম। এখন এটা একেবারে অহেতুক বিতর্ক যে এই আন্দোলনের কে মাস্টারমাইন্ড, কে ছিল, কি ছিল। এই সমন্বয়কদের অনেকে ছাত্র অধিকার পরিষদ করে, কেউ ছাত্র শিবির করে, কেউ ছাত্র দল করে, কেউ একেবারেই জেনারেল শিক্ষার্থী। এবং এই আন্দোলনে যারা করেছে তারা একেবারে পীরলি আউলিয়া হয়ে গেছে। আপনারা মনে করেন এই আন্দোলনটা কি প্রথম দিকে গণতন্ত্র, ভোটাধিকার, দেশ উদ্ধারের আন্দোলন ছিল? কোটা সংস্কার, সরকারি চাকরির একটি ইস্যুর আন্দোলন ছিল। আমরাও যেটা করেছিলাম। জাতি যখন মনে করেছে যে এইভাবে বর্বরতা কোনো বিবেক সম্পন্ন মানুষ মেনে নিতে পারে না, এভাবে একটা দেশ চলতে পারে না, আবু সাঈদের এই বিরচিত জীবনদান কিংবা মুগ্ধের কিংবা আরো অন্যদের এগুলো মানুষকে আসলে টাচ করেছে, মানুষ ঘর থেকে বের হয়ে এসেছে। সো এইখানে এই যে সমগ্র শ্রেণী পেশার মানুষের একটা কন্ট্রিবিউশন, সেটাকে মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানের মতো আরেকটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে আমরা করেছি, অমুকে করেছে, সমন্বয়করা করেছে। ফালতু কথা এগুলো। দেশের সমগ্র শ্রেণী পেশার মানুষ এই আন্দোলন করেছে, যার অগ্রভাগে নেতৃত্ব ত্যাগ সময়ে রাজনৈতিক দলগুলোর ডেডিকেশন বেশি। বিএনপি বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, যারা রাজপথে ছিল। তো আমরা যেটা বলছি যে দেখেন, এখন কি তাহলে এই সরকার বসে কালকে আমরা নির্বাচন চাই, নির্বাচন দিলে সব অসুখ সেরে যাবে? তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।